অবসন্নতা, দুর্বলতা, ঘুম ঘুম ভাব, ওজন বাড়ছে, সাবধান। খুব চেনা এইসব লক্ষণেই লুকিয়ে আছে রোগের পূর্বাভাস। আসলে এসবই কিন্তু থাইরয়েডের লক্ষণ। এখনই সতর্ক না হলে বিপদ। থাইরয়েড হরমোনের সামান্য তারতম্য হলেই এই ধরনের নানা সমস্যা ভর করে শরীরে। আমাদের গলার ঠিক নিচে প্রজাপতির মতো একটি গ্রন্থি থেকেই থাইরয়েড হরমোন নিঃসৃত হয়। মস্তিষ্ক, হৃদযন্ত্র, পরিপাকতন্ত্র পরিচালনায় থাইরয়েড হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। থাইরয়েড গ্রন্থি থেকে সাধারণত দু ধরনের সমস্যা দেখা যায়। গঠনগত সমস্যায় থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, যাকে গয়টার বলে। আর রয়েছে কার্যগত সমস্যা। থাইরয়েড গ্ল্যান্ড বেশি মাত্রায় সক্রিয় হলে হাইপার থাইরয়েডিজম দেখা যায়। আর থাইরয়েড গ্ল্যান্ড যদি কাজ না করে তাহলে আপনি হাইপোথাইরয়েডিজমের শিকার হবেন। গর্ভাবস্থায় ভ্রূণের মস্তিষ্কের বিকাশ নির্ভর করে থাইরয়েড হরমোনের উপরেই। এই সময়ে থাইরয়েড হরমোনের অভাব বাচ্চার শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। এছাড়াও গাঁটে গাঁটে ব্যথা, বুক ধড়ফড়, শীত শীত ভাব, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, হাড়ের ক্ষয়, বন্ধ্যাত্বের মতো গভীর সমস্যার জন্ম দেয় থাইরয়েড হরমোন নিঃসরণের তারতম্য। তাই চিকিৎসকরা বলছেন খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তন করতে পারলেই থাইরয়েডের হামলা থেকে রক্ষা পাওয়া যায়। তাই খাদ্য তালিকায় রাখুন প্রচুর শাকসবজি, কাজু, আলমন্ড, বাদাম, সামুদ্রিক মাছ, আয়োডাইজড লবণ এবং ডিম। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। নানাবিধ প্রশ্ন আপনার মনে উঁকি দিচ্ছে। ফোন করুন আমাদের 2234242439180087 এই দুটো নাম্বারে। এক্সপার্টরা রয়েছেন, পরিচয় করিয়ে দিই। রয়েছেন হরমোন বিশেষজ্ঞ এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর সুবীর রয়। এছাড়া রয়েছেন ডায়েটিশিয়ান মৌমিতা রায়চৌধুরী। আমি ডক্টর রয়ের কাছে আসবো। থাইরয়েড আমাদের শরীরের অনেক কিছু নিয়ন্ত্রণ করে, প্রতিবেদনে আমরা যতটা দেখলাম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থাইরয়েডে কেউ আক্রান্ত বা সমস্যা রয়েছে সেটা বুঝতেই অনেকটা সময় লেগে যায়। এটা কি করে প্রথম আইডেন্টিফাই করা যেতে পারে? দেখুন, এক্ষুনি আমরা যেটা দেখলাম যে থাইরয়েডের কাজটা দুরকম হতে পারে। একটা হচ্ছে কাজ বেশি হতে পারে, একটা কাজ কম হতে পারে। থাইরয়েড হরমোন কি করে, আমাদের শরীরে যে মেটাবলিজম, অর্থাৎ শরীরের মধ্যে যে জিনিসপত্রগুলো ঘটে চলেছে তার পেসটাকে সেট করে, অর্থাৎ কত তাড়াতাড়ি হবে বা কত দ্রুত হবে। তো থাইরয়েড যদি কম কাজ করে তাহলে পরে এগুলো সব কম কম হয়, স্লো হয়ে যায়, গতি কমে যায়। তাহলে পরে একটা মানুষের অবসন্নতা অর্থাৎ লেথার্জি হতে পারে, ওজন বেড়ে যেতে পারে, খিদে কমে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, গাতে ব্যথা হতে পারে, চুল পড়ে যেতে পারে, চামড়া খসখসে হয়ে যেতে পারে, মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের সমস্যা হতে পারে। তো এইগুলো যদি হয় তাহলে পরে একজন মানুষের থাইরয়েড বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত, বা অ্যাটলিস্ট তার জেনারেল ফিজিশিয়ানের কাছে যে এই ব্যাপারে আলোচনা করা উচিত। একইভাবে যদি থাইরয়েড বেশি হরমোন তৈরি হয় বা বেশি হরমোন যদি থাইরয়েডের ব্লাডের মধ্যে এসে মেশে, তাহলে শরীর পাতলা হয়ে যেতে পারে। বেশি খিদে থাকা সত্ত্বেও বুক ধড়ফড় করতে পারে, খুব ঘাম হতে পারে, খুব বেশি গরম লাগতে পারে, হাত কাঁপতে পারে, মাংসপেশি দুর্বলতা হতে পারে। এগুলো বেশি থাইরয়েড বা হাইপার থাইরয়েডিজমের লক্ষণ। তো এগুলো যদি কারোর হয় তারও ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। বেশ, আমি আসবো মমিতার কাছে। তার আগে টেলিফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো, হ্যাঁ, গোপাল শীল কথা বলছি, বাগজোলা থেকে। বলুন। ডাক্তারবাবুর কাছে আমার দুটো প্রশ্ন। যাদের ধরুন T3, T4, TSH বেশি, তারা কি আপনার মানে তাদের তো নিশ্চয়ই ওষুধ খেতে হবে, ওষুধের পরিবর্তে তো আর কিছু নেই যাদের এগুলো বেশি। আর দ্বিতীয় একটা যে প্রশ্ন, মানে কোনো মায়ের যদি থাইরয়েড থাকে তার বাচ্চার কতটা সম্ভাবনা? শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, আমি অভিজ্ঞান আগরওয়ালা বলছি। আমার প্রশ্নটি হচ্ছে যে আমার বয়স 12, আমার ওজন 50। তো আমার মাঝে মাঝে খুব গরম লাগে, এই শীতকালেও আমার গরম লাগছে। তো আমার কি থাইরয়েড আছে? নিশ্চয়ই উত্তর পাবে। অভিজ্ঞান শুনতে থাকো, এই অনুষ্ঠান আরো ফোন করতে থাকুন। খাওয়া দাওয়ার কিন্তু একটা বড় ভূমিকা আছে। আমি তাই নিয়ে মমিতার কাছে যাওয়ার আগে চটপট দুটো প্রশ্নের উত্তর নিয়ে নেব ডক্টর রয়ের থেকে। প্রথম প্রশ্নটা যিনি করেছেন তাকে আমি বলে দিই যে সাধারণত T3, T4, TSH একসাথে বাড়ে না, যদি না পেশেন্টের ল্যাবরেটরি গন্ডগোল আছে। সাধারণত T3, T4 বাড়লে TSH কমে যায় এবং T3, T4 কম থাকলে TSH বাড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় TSH একটু বেশি আছে কিন্তু T3, T4 নর্মাল আছে। তো যদি আপনার TSH বেশি থাকে, T3, T4 লো আছে, তাহলে পরে ধরে নিতে হবে আপনার হাইপোথাইরয়েডিজম বা আন্ডার অ্যাক্টিভ থাইরয়েডের সমস্যা আছে। সেক্ষেত্রে আপনাকে ওষুধ খেতে হবে।
কখন টিএসএইচ কতটা বেশি থাকলে আপনাকে চিকিৎসা করা হবে সেটা ডিপেন্ড করে আপনার কতটা সিমটমস আছে। 2 নম্বর হচ্ছে আপনার টিএসএইচ কতটা বেশি আছে, 10-এর চেয়ে বেশি না 10-এর চেয়ে কম, এবং আপনার থাইরয়েড অ্যান্টিবডিজ বলে আমরা একটা জিনিস চেক করি, সেটা পজিটিভ আছে কি নেই, এটার উপরে ডিপেন্ড করছে আপনার থাইরয়েডের চিকিৎসাটা শুরু হবে কি নেই। যদি থাইরয়েডের চিকিৎসা শুরু হয় বেশিরভাগ ক্ষেত্রে এটা সারা জীবনের জন্য ওষুধটা খেতে হয়, অথবা অ্যাটলিস্ট ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধটা বন্ধ করা উচিত নয়। এখানেই মৌমিতার প্রয়োজন, কিন্তু তার আগে মায়ের যদি থাইরয়েড থাকে বাচ্চার কতটা সম্ভাবনা? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মায়ের যদি থাইরয়েড থাকে বাচ্চার থাইরয়েড হওয়ার কতটা সম্ভাবনা। বেশিরভাগ ক্ষেত্রেই থাইরয়েডের সমস্যাগুলো অটো ইমিউন প্রবলেম, এবং এটা ফ্যামিলিয়াল হয় বেশিরভাগ ক্ষেত্রে বা খুব কমনলি। সুতরাং একটা ফ্যামিলিতে যদি থাইরয়েডের সমস্যা থাকে তাহলে সেই ফ্যামিলির অন্য মেম্বারদেরও থাইরয়েডের সমস্যা হওয়ার একটা চান্স রয়েছে বাকি মানুষদের তুলনায়, কিন্তু এটা হেরিডিটারি নয়। আচ্ছা, আমি মৌমিতার কাছে আসবো। একজন প্রশ্ন করলেন যে ওষুধ যদি শুরু হয়ে যায় তো আর কোনো বিকল্প নেই যদি থাইরয়েড ধরা পড়ে। সত্যি কি একটু খাওয়াটাকে কন্ট্রোল করে খাবার অভ্যেস বদলে ফেলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি? ডক্টর বললেন হাইপোথাইরয়েডিজমের বিভিন্ন লক্ষণ, যেমন ওজন বেড়ে যায়। ওজন বেড়ে গেলে অবভিয়াসলি আমি ট্রাই করবো আমার ওজনটা যাতে কারেক্ট হয় সেভাবে আমি খাদ্যাভ্যাস করতে। কনস্টিপেশন হওয়া মানে হাই ফাইবার ফুড খেতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট রিচ খাবার খেতে হবে। আর হাইপারথাইরয়েডিজমে হাইপার অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে, আমার রোগা হয়ে যাচ্ছি, আমার প্রচন্ড খিদে, তো আমি ক্যালোরি ডেন্স খাবার খাবো যাতে অল্প খেলে আমার অনেক ওজনটা গেইন করতে পারি। ঠিক আছে, এরকম ভাবে বিভিন্ন উপসর্গগুলো যেরকম আমাকে সেই অনুযায়ী খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। আচ্ছা, মানে থাইরয়েডকে জব্দ করা যায় কোনো খাবারে? জব্দ করা যায় মানে হচ্ছে হাইপোথাইরয়েডিজম হলে যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাবো, অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল খাবো, হ্যাজেলনাট, ব্রাজিল নাট, এগুলোর মধ্যে সেলেনিয়াম থাকে। সেলেনিয়ামও হাইপোথাইরয়েডিজম রোধ করতে সাহায্য করে। হাইপোথাইরয়েডিজম হলে অনেক সময় ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলো ডেফিসিয়েন্ট দেখা যায়, তো ভিটামিন ডি ফর্টিফাইড খাবার বা ক্যালসিয়াম রিচ খাবার যেমন দুধ বা দুধ জাতীয় জিনিস, এগুলো আমি যাতে আমাদের ডায়েটে থাকে সেটা দেখবো। বেশ, আরো জানবো, কিন্তু তার আগে ফোনে কেউ রয়েছেন, শুনে নি। বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি প্রদীপ মুখার্জি বলছি যাদবপুর থেকে। হ্যাঁ বলুন। আমি দীর্ঘদিন ধরে থাইরয়েডের ওষুধ খাচ্ছি, কিন্তু প্রবলেম হচ্ছে যে ডাক্তার রেগুলার দেখিয়ে উঠতে পারি না কাজের জন্য। তো একই ওষুধ এন্ট্রক্সিন 100 খেয়ে যাচ্ছি প্রায় বছর 4 ধরে, আর ওজন আমার খুব মানে বেড়ে যাচ্ছে। আমার প্রশ্ন দুটো, এক, আমার ছেলে হওয়ার আগে আমার থাইরয়েড ধরা পড়েনি, পরে ধরা পড়েছে, তো তাতে আমার ছেলের জন্য কোনো এফেক্ট হতে পারে কিনা। আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে আমার খাদ্যাভ্যাসের যদি কিছু চেঞ্জ করা উচিত হয় সেটা যদি একটু কাইন্ডলি। নিশ্চয়ই নিশ্চয়ই, সেজন্যই আমাদের অনুষ্ঠান। প্রথম প্রশ্ন ডক্টর। আপনার প্রশ্নের 3টে ভাগ আছে। 1 নম্বর হচ্ছে আপনি বারে বারে টেস্ট করতে পারেন না বলে আপনার একটু অস্বস্তি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে থাইরয়েডের পরীক্ষা এত ঘন ঘন করার প্রয়োজন হয় না। প্রাথমিক স্তরে যখন আমরা কতটা থাইরয়েডের ট্যাবলেটের ডোজ আপনার জন্য লাগবে সেটা ঠিক করার জন্য 2-3 মাস পরে পরে পরীক্ষাটা করতে হয়। একবার যখন থাইরয়েডের ব্লাড টেস্ট নর্মাল আসলো তারপরে কিন্তু পরীক্ষাটা অত ঘন ঘন না করলেও চলে। সুতরাং আপনার যদি 2-3 বার পরীক্ষা স্বাভাবিক থাকে তাহলে আপনি 6 মাসে একবার বা বছরে একবার থাইরয়েডের পরীক্ষা করেও ডাক্তারের কাছে পরামর্শ করতে পারেন, বা থাইরয়েডের পরীক্ষাটা করিয়ে আপনি দেখে নিতে পারেন যে আপনার টিএসএইচ নর্মাল রেঞ্জের মধ্যে আছে কিনা, এবং সেই মতো আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করার সুযোগ নিতে পারেন। ওনার ছেলের জন্য কতটা রিস্ক? 2 নম্বর হচ্ছে যে আপনার ছেলের থাইরয়েড হওয়ার সম্ভাবনা আপনার যেরকম সম্ভাবনা ছিল সেরকমই, অর্থাৎ ইটস আ চান্স ফ্যাক্টর। তার হতেও পারে না হতে পারে, ডাইরেক্টলি কোনো রিলেশনশিপ নেই। বেশ। আর থার্ড হচ্ছে, হ্যাঁ, মৌমিতার কাছে জানতে চাইবো যে খাদ্যাভ্যাস, ওনার যদি হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে ক্রুসিফেরাস ভেজিটেবল মানে বাঁধাকপি, ওলকপি এগুলো একটু কম খাবো। কোন ধরনের থাইরয়েড এগুলো? হাইপোথাইরয়েডিজমে বাঁধাকপি, ওলকপি, কলিফ্লাওয়ার, ফুলকপি, তারপরে ব্রোকলি এগুলো একটু কম খাবো। আর আয়োডিন রিচ খাবার, আয়োডাইজ সল্ট যাতে আমি রোজ ইউজ করি সেটা দেখবো হাইপোথাইরয়েডিজমে। এগুলো সিউইড বলে একটা অ্যালগি পাওয়া যায় সামুদ্রিক, সেটার মধ্যে প্রচুর আয়োডিন থাকে, ঠিক আছে, কিন্তু সেটা জেনারেলি আমরা আমাদের দেশে খাই না। তো কখনো কখনো যদি এটা অ্যাভেলেবেল হয় আপনি স্যুপ বা স্যালাড ড্রেসিংয়ে অ্যাড করে আপনি খেতে পারেন। এছাড়া সয়াবিন জাতীয় জিনিসটা কিন্তু এখানে খাবো না, ফাইটোইস্ট্রোজেন থাকে, সেটা কিন্তু আমাদের থাইরয়েড হরমোনের কার্যক্ষমতাটা আরও কমিয়ে দেয়, সুতরাং এটা খাবো না। সয়াবিন জাতীয় জিনিসটা হাইপোথাইরয়েডিজম হলে আমরা একদমই খাবো না। তার মানে যে কোনো কপি জাতীয়, বাঁধাকপি সবার আগে, ফুলকপি বা ব্রোকলি এবং সয়াবিন এগুলো একেবারেই না। ফোনে আরো কেউ রয়েছেন। হ্যালো, হ্যাঁ বলুন।
হ্যাঁ, আমি সুব্রত গুহ, টালিগঞ্জ ব্যানার্জিপাড়া থেকে বলছি। হ্যাঁ, বলছি কি, আমার শ্বশুরের বয়স হচ্ছে 69 to 70। তা ওনার এই কন্টিনিউ ওষুধ খেয়ে যাচ্ছেন বড় ডাক্তার দেখিয়ে, ওই মাসখানিক বাদে বাদে হয় পা ফুলছে, কিংবা হাঁটু ফুলছে, কিংবা হাত ফুলে যাচ্ছে, কিছুতেই কমছে না। কি করা যায় বলুন তো? নিশ্চয়ই, শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি হাওড়া থেকে তানিয়া কর্মকার বলছি। বলছি আমার থাইরয়েড টেস্ট করিয়েছিলাম, বাট আমার এখন একটু কম আছে, বাট আমি 25 থাইরয়েডে যে 25 থাইরয়েড 25 ওটা আমি রেগুলার খেয়ে যাচ্ছি। তো রিসেন্টলি আমার প্রেগনেন্সি হচ্ছে, তো আমি সেক্ষেত্রে কি কি খেতে পারি, বা সেক্ষেত্রে আমার বাচ্চার কোনো প্রবলেম হতে পারে কিনা? নিশ্চয়ই সেই গাইডেন্স আপনি পাবেন, শুনতে থাকুন। আর 12 বছরের অভিজ্ঞানের প্রশ্ন এখনো রয়েছে, উত্তর দেব বিরতির পর। সঙ্গে থাকুন, ফোন করতে থাকুন।